মনসুর ফকির লিখেছিলেন, এই জোয়ার ভাটায় ঘুরে ফেরে তবু সাগর কিন্তু শুকায় না রে। সাগর যেমন কখনো শুকায় না, তেমনি বারবার সমুদ্রের কাছে যাওয়ার ইচ্ছেতেও ভাটা আসে না কোনো দিন। হাতে সপ্তাহান্তের একটা ছোট্ট ছুটি পেয়েই আমরা তাই বেরিয়ে পড়লাম সাগর সঙ্গমে। পাহাড়কে একডাকে পাওয়া না গেলেও সমুদ্র কিন্তু আমাদের থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে। আর আজকে আমাদের গন্তব্য মৌসুনী দ্বীপ। সদ্য পরিচিত এই দ্বীপ নিয়ে অনেকের বিরূপ মত থাকলেও প্রকৃতির মতো। আমি নিজে যেহেতু কোলাহল পছন্দ করি না, তাই খুঁজে বেড়াই তুলনামূলক শান্ত জায়গা, যেখানে চাইলে অন্তত কয়েকবার যেন নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাই। এখন বাজছে 12টা, ঠিক বেলা 12টা। আর আজকে আমরা যাচ্ছি মৌসুনী। অলরেডি সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। আমরা গাড়িতে যাচ্ছি। আমরা কলকাতা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে আপাতত এসে সাগরিকার সামনে পৌঁছেছি। আপাতত একটু টিফিন করে নেবার জন্য এখানে দাঁড়ালাম। আপনারা যদি আরেকটু সকাল সকাল বেরোন তাহলে এই সাগরিকাতে চলে আসতে পারেন। এখানে এসে ভেতরে ভালো বন্দোবস্ত আছে। আমরা সাগরিকাতে যাইনি, সাগরিকার সামনে গাড়িটা পার্ক করে সাগরিকার ঠিক উল্টো দিকে এই দোকানটাতে আমরা বসে এখন ডিম টোস্ট, চা এইসব খাবো আর কি। তো যতটা তাড়াতাড়ি করা যায় করে নিয়ে বেরিয়ে পড়বো। এই জায়গার ভিউটা খুব সুন্দর, এখান থেকে দেখতেই পাচ্ছেন পেছনের ভিউটা। ডিম টোস্ট, ঘুগনি, আপাতত এটা দিয়ে খাওয়া হচ্ছে। সুন্দর। আর বসার জন্য এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো। চা খাবো, চা খেয়ে পরে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টা। কিভাবে পৌঁছবেন তা মোটামুটি সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য বলি। যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশন পৌঁছে টোটো ধরে 8 নম্বর লট থেকে মৌসুনীর জেটি ধরে চলে আসতে পারেন। যদি আপনি বাসে আসেন তাহলে ধর্মতলা থেকে বকখালির বাসে উঠে পাতিবুনিয়া ঘাটের স্টপেজে নেমে পাতিবুনিয়া ঘাট পেরিয়ে পৌঁছতে পারেন। আর গাড়িতে এলে ডায়মন্ড হারবার রোড ধরে সোজা এসে পাতিবুনিয়া ঘাট। এই সবে আমরা ডায়মন্ড হারবার পেরিয়ে এলাম। এখনো প্রায় 65 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। ডায়মন্ড হারবার থেকে 72 কিলোমিটার রাস্তা, এখনো বাকি আছে 65 কিলোমিটার। বেশ অনেকটাই দেরি হয়ে যাবে বলে মনে হচ্ছে। এখন কটা? 1টা বাজছে। আরও 1.5 ঘন্টা ধরে রাখি। 1.5 ঘন্টা তো পাতিবুনিয়া ঘাট অব্দি, সেখান থেকে আরও মিনিট 40 তো লাগবেই। হ্যাঁ, কত টাকা? 40। চলো, আমরা এই জাস্ট এসে পৌঁছলাম পাতিবুনিয়া ঘাটে। হোটেলে বলা ছিল, হোটেল থেকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল এখানে যে কোথায় আমরা গাড়ি রাখবো। আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো রাখতে পারেন। এখানে গাড়িটা রেখে দিলাম। এখান থেকে জাস্ট আর একটু হেঁটে গিয়ে, ওই 150 মিটার মতো হেঁটে গিয়ে সেখান থেকে নৌকোতে করে নদী পার করে ওই পার থেকে টোটো। আপাতত আমরা ঘাটে এসে দাঁড়িয়ে আছি। আমরা জাস্ট যখন এলাম একটা নৌকা ছেড়ে বেরিয়ে গেল, সেইটা বা ওই পার থেকে আর একটা আসবে। ওই মিনিট 10 লাগবে, এখনো সময়। দাঁড়িয়ে থাকি,
এটাই যাবে 4 জন। আমরা এখন যাত্রাসে নামলাম মৌসুনী দ্বীপের ঘাটে। ওইদিকে হচ্ছে পাতিবুনিয়া ঘাট, এই রাস্তাটা দিয়ে এলাম। আর আমার বাঁ দিকে এদিকে হচ্ছে সাগর দ্বীপ, গঙ্গা সাগর। তো এই জায়গাটায় মৌসুনী বেড়াতে এলে অনেকেই কিন্তু কপিল মুনির আশ্রম ঘুরে আসেন। আমি জানি না যে এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার কিছু আছে না, জিজ্ঞেস করছি। এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায় না, এখন তেমন যাচ্ছে না। ও পারে নৌকো টুকো যদি যায় ওই ক্যান থেকে যোগাযোগ করতে হবে। ওই পার থেকে যায় নৌকো? হ্যাঁ, ওই পার থেকে গঙ্গাসাগর যায়, তাই তো? শেষমেশ মৌসুনী। কত টাকা করে রে? যেটি পার করে একটা টোটোয় উঠে পড়লাম। এখানে টোটোর একটা বাঁধা ধরা নিয়ম যে পার হেড 25 টাকা, আর পুরো গাড়ি হলে 125 টাকা। আমরা এই জাস্ট এসে ল্যাভিকা রিসর্টে পৌঁছলাম। এই যে আমার পাশের যে ফেন্সিংটা, এটা ল্যাভিকা রিসর্টের। এটা আমরা সার্চ করে দেখছিলাম যে তুলনামূলক নতুন রিসর্ট একটা, কিন্তু ভেতরে যে অ্যামিনিটিসগুলো সেগুলো ভালোই রয়েছে, অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। তো সেই সব দেখেই চুজ করেছি। আমরা এই জাস্ট রিসর্টে এসে ঢুকলাম। এইটা হচ্ছে এদের লাক্সারি রুম। তো বাইরে থেকে যেটা দেখতেই পাচ্ছেন, একটা ছোট্ট কুঠিরের মতো, কিন্তু ভেতরটা কিন্তু এসি। আর ভেতরটা আপনাদের দেখাচ্ছি। আমরা ঢুকে এসে যেটুকু দেখে বুঝলাম জায়গাটা ওভারঅল কিন্তু বেশ সুন্দর, বেশ স্পেশিয়াস। পাশে ছোট ছোট পুকুর মতো কাটা আছে, আর অনেকটা জায়গা রয়েছে। আশেপাশে হাঁসের ডাক শোনা যাচ্ছে। আর ঘরের ভেতরটাও আমি একবার উঁকি দিয়ে দেখে এসেছি, সেটাও বেশ ভালো। এসি ঘর। চলুন ঘরটা দেখাই। এই হলো রুম। এখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে কিং সাইজ বেড। পিছনটা যথেষ্টই বড়। এই বাথরুম মোটামুটি ছিমছাম পরিষ্কার। এদিকে একটা স্পেস রয়েছে যেটাতে ওই একটা আয়না আর একটা ব্যাগ রাখার জায়গা, একটা ছাতাও দিয়েছে ওরা। আচ্ছা, রুমটা মোটামুটি দেখে নিলেন, সবটাই সুন্দর গোছানো। তবে দুটো জিনিস আমি বলতে চাইবো, যে দুটো জিনিসের অভাব আমি বোধ করছি। সেটা হচ্ছে যে অনেকেই সকালের দিকে এসির ঠান্ডাটা খুব বেশি হয়ে গেলে এসি বন্ধ করে ফ্যান চালান, কিংবা অনেকে আবার চান যে এসির সাথে একটু ফ্যান চলুক। তো এখানে কিন্তু ফ্যানের বন্দোবস্ত নেই, সিলিং ফ্যানের বন্দোবস্ত নেই। আমি জানি না টেবিল ফ্যান চাইলে ওনারা প্রোভাইড করবেন কি না। আরেকটা জিনিস এখানে নেই, সেটা হলো চেয়ার, বসার চেয়ার বাইরে প্রচুর আছে, চাইলেই আপনি পেতে পারেন। কিন্তু অনেকেই চান যে বেড়াতে এসে একদিনের জায়গায় দুদিন কাটিয়ে যেতে, এবং তার যদি অফিসের কোনো কাজকর্ম থাকে সেগুলো এখানে এই হোটেলে বা রিসর্টে বসে করতে। সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, তবে চেয়ার চেয়ে নিলেই আমার মনে হয় সেটা সলভ হয়ে যাবে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে যদি ডাব অ্যাভেলেবেল না হয়, তাহলে কিন্তু ওনারা আপেলের জুস দিয়ে থাকেন, আর তার সাথে একটা কেক। আপাতত এই জুসটাই খাই, খেয়ে একটু পেট ঠান্ডা করি, মন ঠান্ডা করি, করে তারপরে আসছি লাঞ্চের দিকে।
ল্যাভিকার চারপাশটা কিন্তু বেশ ছিমছাম আর সুন্দর। আমরা যে এসি কটেজগুলোয় রয়েছি সেগুলো ছাড়াও ওদের ডাইনিং স্পেসের পাশে দুটো ফ্যামিলি রুম, এছাড়া রয়েছে ওদের মাড হাউস, যেগুলো এক একটায় 4 জন থাকতে পারেন। আচ্ছা, এই হলো লালটু, যে সারাক্ষণ আমাদের খুব খাতির যত্ন করেছিল। লালটু মৌসুমীরই ছেলে। বাকি রিসর্ট আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি, আগে খেয়ে নি। আর এমনি কমপ্লিমেন্টারি এইগুলো ভাত ডাল যা চাইবো পাবো, চাটনি পাঁপড় আর মাছটা নিয়ে ওগুলো আরেকবার চাইলে পাবো এমনি। আর যদি মাছ নিতে হয় তাহলে আরেকটা পে করে আলাদা করে নিতে হবে। ঠিক আছে। আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে, আর বসেছি ঠিক সমুদ্রের পাশেই ওদের একটা মাচা মতো করা আছে, সেই মাচার ওপরে। তো একবার মেনুটা বলে দিই কী কী রয়েছে। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, হয়ে গেল ভাজা পর্ব শেষ। এবারে ডাল, এখানে একটা আলু পটলের তরকারি, একটা ঢেঁড়সের তরকারি। আচ্ছা, আলু নেই এতে, এটা শুধু ঢেঁড়সের একটা শুধু ঢেঁড়সের তরকারি, যেটা আমি এখনো না খেলে বলতে পারছি না। যাই হোক, দুটো চিংড়ি মাছ রয়েছে, একটা পমফ্রেট মাছ রয়েছে, বাকি চাটনি মিষ্টি পাঁপড় ওরা নিয়ে আসছে। সবটাই দেখবেন, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ওদের পটল ভাজাটা। এই যে এরকম কিরকম সুন্দর ফুলের মতো করে পটলটা কেটেছে। হ্যাঁ, এরকমভাবেই পটল ভাজা উচিত। এরকমভাবেই এরপর থেকে আমি বাড়িতে পটল ভাজও ভাবছি। সুন্দর, খাওয়া যাক। খাওয়ার টেস্ট খাওয়ার পরে বলছি, একে একে বলতে পারবো না, একদম বলে দেবো। 100 আর একটা তোমার ওই যেটা অয়েল তেলে হচ্ছে, হ্যাঁ। ওটা 450। সেটা ভেজে দেবে? হ্যাঁ, ওটা ভেজে দেবে। আচ্ছা, মানে সেটা তখন অ্যাভেলেবেল তোমার সন্ধ্যাবেলায় পাওয়া যাবে? পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওটা কি আগে থেকে বলতে হবে? হ্যাঁ স্যার, আগে থেকে বলতে হবে, কারণ ওটা ম্যাগনেট করে তোমার। আচ্ছা, কত আগে আমরা জাস্ট খেয়ে বলি। আর টিফিনে কি তোমরা কিছু দাও? স্ন্যাক্সে তোমার ওই ভেজ পকোড়া থাকছে, আচ্ছা। থাকছে আর চা থাকছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি খেয়ে জানাচ্ছি একটু বাদে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর কিছু লাগলে কিভাবে ডাকবো? জোরে একটু এখানেই আছে আমার জাস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডেকে বলো। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এখানের খাবার কিন্তু আনলিমিটেড মানে অন্যান্য জায়গায় যেরকম ভাত ডাল সবজি তরকারি এই সমস্ত আনলিমিটেড দেয়, মানে যতবার চাইবেন, এখানে সেটা দেওয়া হয়। কিন্তু এখানে আরও একটা মজার বিষয় হলো যে আমাদের চাইতে হয়নি, ওরা নিজেরাই এনে আমাদেরকে চিংড়ি মাছ এক্সট্রা দিয়েছে। হ্যাঁ, মানে প্রথমবারে যে চিংড়িগুলো দিয়েছিল সেগুলোর তুলনায় এই চিংড়িগুলোর সাইজ একটু ছোট হলেও ওরা কিন্তু না চাইতেই জিনিসটা দিয়ে গেছে। হ্যাঁ, টেস্ট সম্পর্কে আমার একটা বলার কথা, সেটা হচ্ছে যে ঢ্যাঁড়সের যে তরকারিটা ছিল সেটা ভালো খেতে। আমি ব্যক্তিগতভাবে এরকম ঢ্যাঁড়সের তরকারি পছন্দ করি না খুব একটা, কিন্তু তবুও আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। আলু পটলের তরকারিটা অসাধারণ। আর পমফ্রেটটা যেটা খেলাম একটু মিষ্টির দিকে, চিংড়িটাও কিন্তু একটু মিষ্টির দিকে। আর আমি একটু মিষ্টিটা খাবারে সেই অর্থে বিশেষত কোনো খাবারে অতটা পছন্দ করি না, কিন্তু টেস্ট ওভারঅল ভালো। যাই হোক, খাবারটা শেষ করি, তারপরে কথা হচ্ছে। আমি এখন বিচের সামনেটায় দাঁড়িয়ে রয়েছি। আমার একদম সামনে এসে সমুদ্রের জল ভাঙছে, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। আজকে আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদার যথারীতি খুবই খারাপ ছিল, মানে প্রচণ্ড গরম। মাঝে মধ্যে একটু মেঘ ছিল, কিন্তু সেটা আর বৃষ্টিতে রূপান্তরিত হয়নি। কিন্তু এখানের ওয়েদারটা স্পেশালি 4:30-এর পর থেকে কিন্তু বেশ ভালো। আমরা ওই ওপরে বসে খেলাম, সেখানেও ক্রমাগত হাওয়া আসছিল সমুদ্রের দিক থেকে। আর এখন এসে বিচে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু হাওয়াটা খুব আরামদায়ক লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। মানে এই যে শীতকালে অনেকে আসেন, শীতকাল ছাড়াও এই সময়টায় আসতে পারেন,
এই সময়টা এলে একটাই ডিফিকাল্টি, সেটা হচ্ছে যে আপনাকে দুপুরবেলাটা হয়তো ঘরে কাটাতে হবে। তার কারণ দুপুরবেলাটা এখানকার দুপুরবেলাটা এখানেও খুব কষ্টকর, কিন্তু দুপুরবেলাটা কোনো মতে পার করে গেলে তারপরে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এই হাওয়াটা তো আর শহরে বসে পাবেন না। এই হলো সমুদ্র, আর এই দিকে হচ্ছে ল্যাভিকা রিসর্ট। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু একটু উঁচু করা আছে, উঁচু করে আবার একটু নিচু হয়ে একটা নর্মাল রাস্তা, তারপরে গিয়ে রিসর্টটা। ল্যাভিকার সামনেই কিন্তু আপনি সমুদ্রে নামতে পারবেন না, সমুদ্রের পাড়ে বসতে পারবেন, একদম গায়ে এসে ঢেউ ধাক্কা খাচ্ছে, সেটা একটা অদ্ভুত অনুভূতি হবে। কিন্তু যদি আপনি সমুদ্রে নামতে চান, সমুদ্রে স্নান করতে চান, তাহলে আপনাকে যেতে হবে এই যে এই জায়গাটা যেটা রয়েছে এই জায়গাটাতে। ওখানটাতে বেসিক্যালি অনেকটা বালির চর রয়েছে, আর সেখানে অনেক মানুষজন রয়েছেন। এই দিকটা তুলনামূলক শান্ত আমার যা মনে হচ্ছে, ওইদিকে আরও অনেকগুলো ক্যাম্প রয়েছে। সন্ধেবেলায় কিন্তু এক অন্য রূপ মৌসুমীর। দুপুরবেলাটায় গরম থাকলেও আবহাওয়া বিকেল নাগাদ স্বস্তিদায়ক, আর সন্ধে নাগাদ আরামদায়ক হয়ে গিয়েছিল। সমুদ্রের ফুরফুরে হাওয়ায় বসে গল্প, আড্ডা আর খাবার হজম করতে করতে সময় কেটে গিয়েছিল কখন যেন। আর তারপর আবারও ডাল ভাত, তরকারি, ফলমূল, শস্য, আমিষ ও নিরামিষ, চর্ব ও চস্য। এখন বাজছে রাত্রি 10:30, আর আমরা চলে এসেছি ডিনার করতে। তো ডিনারের অপশনস সীমিত, ভাত, আলু ভাজা, পটল ভাজা, তার সাথে ডাল আর মাটন। এই মাটনটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। মোটামুটি আমাদের প্যাকেজে কত কি পড়লো, কত টাকা পড়লো, আমাদের কত টাকা খরচা হলো, সেটা আপনাকে জানাচ্ছি এই ভিডিওর শেষে। হ্যাঁ, দিয়ে পান। জেনারেলি যেটা এই মৌসুমী দ্বীপে হয়, যে সন্ধেবেলার পরে উচ্চস্বরে একটা মাইক, মানে আমরা যেগুলো শুনে থাকি বা দেখে থাকি বা জেনে থাকি, সেটা কিন্তু এই ট্রিপে হয়নি। এই ট্রিপটা তুলনামূলকভাবে অনেক বেশি শান্ত এবং চুপচাপ। তার কারণ হচ্ছে যে এই সময়টায় মৌসুমী দ্বীপ খালি থাকে, অথচ এই সময়ে যদি আপনি দুপুরবেলাটা কাটিয়ে ফেলেন, তারপরে কিন্তু চারপাশ বেশ মনোরম। এবং এই রাত্রিবেলাতেও আমরা বসে খাবার খাচ্ছি এখানে, যেখানে দুপুরবেলায় খাবার খেয়েছিলাম, এখানে কিন্তু হু হু করে সমুদ্রের হাওয়া লাগছে, এবং সেটা বেশ বেশ আরামদায়ক। যেটা ওই একটা কোটানকোট ভিড় হয় না, যেখানে ডিজে বাজবে, প্রচণ্ড আওয়াজ হবে, সেগুলোকে এড়িয়ে শান্ত চুপচাপ সমুদ্রের শব্দ শুনতে শুনতে আপনার কেটে যাবে একটা বেলা, একটা দিন। আর আমরা সেটাই করছি। ওরা আমাদের রাত্রের খাবার দিয়েছিল, আমরা আবার পরে জিজ্ঞেস করতে, ওরা আবার এসে এক বাটি মাটন দিয়ে গেল, সবাই মিলে যাতে শেয়ার করে খেতে পারি। যেটা ডেফিনেটলি বলতে চাইবো যে খাওয়া আমার শেষ পাতে মাটন খাচ্ছি। মাটন কিন্তু খুব ভালো রান্না হয়েছে, একদম নরম, মানে কোনো ওই শক্ত বিষয়টা কিন্তু নেই, মানে সুন্দর রান্না হয়েছে এবং কম তেল ঝালে রান্না হয়েছে। তো এই খাওয়া মোটামুটি আমাদের শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে কালকে সকালবেলায়।
খাবার সকালে যাওয়া হচ্ছে এখন মৌসুনি থেকে চেক আউট করছি, বা টাইম আসছে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে। যাই হোক, এখানেই মৌসুনির ভিডিও শেষ। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বকখালি, আর আমরা এখান থেকে বকখালি যাব। টোটো ডেকে দিয়েছে অলরেডি, এখানে যে ছিল লালটু, তো টোটো চলে এসেছে। এখান থেকে টোটোতে করে আমরা যাব, তারপরে সেখান থেকে নদী পার করে পাতিবুনিয়া ঘাট, আর তারপরে সেখান থেকে গাড়িতে করে বকখালি। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। বকখালির ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আর সেটার জন্য অবশ্যই চোখ রাখুন চ্যানেলে। দেখা হচ্ছে, ভালো থাকবেন।